আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চিরাচরিত পলিটিক্যাল টাউটামি করতে গিয়ে এবার নিজ নির্বাচনী এলাকায় ধরা খেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। আমরা সকলেই জানি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, যিনি আগামী নির্বাচনে শকুন মার্কায় না, শকুনটা হচ্ছে আসলে অনেকে তার চেহারার দিকে বলেন ঈগল পাখি মার্কায়, তিনি এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছেন। এবং তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরে তিনি যে টাউটামিটা করতে চেয়েছিলেন সেই টাউটামির বিপরীতে স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সমর্থিত লোকজন তাকে প্রথমবারের মতো প্রতিহত করেছে। আপনারা অনেকেই আসলে পুরো ঘটনাটা জানেন না, না জানার কারণে অনেকে ভাবছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ, যার কথা আমাদের আমজনতা পার্টির তারেক বলেছেন যে তারে দেখলেই মনে হয় যে তার কপালের মধ্যে একটা পাকিস্তানের মানচিত্র আঁকা, সেই ফুয়াদকে আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন যে সে বলেছে যে 16ই ডিসেম্বরের বিজয় দিবসে স্বীকার করে না, সে নতুন বিজয় দিবসের সন্ধানে আছে এবং সেই বিজয় দিবসের খোঁজে গিয়ে হয়তো সে ওইখানের মধ্যে গণধুলাই খেয়েছে বা গণধুলাইয়ের উপক্রম হয়েছিল। মোটেও তা নয়। গোটা বাংলাদেশে জামাত শিবিরের যে নতুন পলিটিক্যাল এজেন্ডা, যে এজেন্ডার একটা পার্ট হিসাবে ব্যারিস্টার ফুয়াদ সেখানে গিয়েছিলেন। এবং আমরা যারা শহরবাসী নগরবাসী অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধা এই প্যাচটা বুঝতে পারি না, স্থানীয় বরিশালের নেতাকর্মীরা সেটা খুব দ্রুতই বুঝতে পেরেছেন, এজন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে এইখানে আবার ভাই জামাত শিবির কোথা থেকে পাইলেন, কোথা থেকে আপনারা এই নতুন রাজনীতি নিয়ে আসলেন, কিসের রাজনীতি? রাজনীতিটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। গোটা বাংলাদেশে আওয়ামী লীগ তো মাইনাস, আওয়ামী লীগের গল্প এখানে না বলি, আওয়ামী লীগরে তো নির্বাচনের খেলাই নিবে না। এখন বিএনপিকে -2 ফর্মুলায় ফেলার জন্য যে -2 দীর্ঘদিন ধরে চলছিল, সেই প্রক্রিয়াটা যেহেতু এখন সেই সুশীল সমাজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপিকে এখন মাইনাস করা হবে। এবং সেই মাইনাসের জন্যই সারা বাংলাদেশে বিএনপি বিরোধী একটা প্রপাগান্ডা প্রচার চালানো হচ্ছে। এবং সেই প্রচারটা হচ্ছে যে বিএনপি সবখানে চাঁদাকে শেষ করে ফেলতেছে, সব টেম্পু স্ট্যান্ড দখল করে শেষ করে ফেলতেছে, সব 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 শেষ করে ফেলতেছে। এই প্রক্রিয়া এবং প্রজেক্টের আন্ডারে এই ব্যারিস্টার ফুয়াদ এবং তাদের যে গোষ্ঠী নতুন একটা জোট করেছেন, আপনারা দেখেছেন। জামাতের 3টা অঙ্গ সংগঠন একসাথে মিলেছে, যেটা হচ্ছে একটা এনসিপি, একটা হচ্ছে এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদদের, সাবেক শিবির নেতারা মিলে যে এই জামাতের যে ছোট দোকানটা খুলেছেন, এবং আরেকটা হচ্ছে এটার নাম হচ্ছে রাষ্ট্র সামথিং, রাষ্ট্র সংস্কার আন্দোলন, যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার করে আসছেন, একটু বাম ঘরানার লোকজন। তো এই 3জন মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বইটা আছে 30, সেই রকম একটা 30 জোট করেছেন তারা। এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে তারা তো জামাতের সাথে নাই, 8 দলের সাথে নাই, তাইলে এই 30 জোট করার পরেও আপনি কেন বা আপনারা কেন ভাবছেন যে এটা বৃহত্তর রাজনীতির একটা গেম? বৃহত্তর রাজনীতির একটা গেম হচ্ছে এদেরকে দেওয়া হয়েছে হাউস দ্যাট বলার জন্য। এরা, আপনারাও জানেন আমরা জানি, 30 থেকে আসলে 3টা আসনও সারা বাংলাদেশে এরা প্র্যাকটিক্যালি পাবে না। মানে যদি না ওয়াকার এবং তার যে মানে জামাত সমর্থিত যে সামরিক বাহিনীর অংশ আছে, তারা যদি কোনো ধরনের বড় কারচুপি কিছু না করে থাকে, এরা আসলে একটা আসনও পাওয়ার মতো অবস্থা তাদের কোনো নির্বাচনী এলাকায় নাই। তাহলে এদের কাজ কি? এদের কাজ হবে জেলায়, বন্দরে, এখানে ওইখানে ঘুরে বেড়ানো এবং বিএনপি কি যে একটা খুবই চাঁদাবাজ দল, খারাপ দল, জঙ্গি দল এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা বারবার বারবার বলা। আপনারা যদি নাসির পাটোয়ারির বক্তব্যগুলো খেয়াল করে থাকেন, আপনারা দেখবেন যে প্রতিনিয়ত তারা দীর্ঘদিন ধরে, তারা কিন্তু জামাতকে ওইভাবে আক্রমণ করে নাই, প্রতিনিয়ত নাসির পাটোয়ারিরা শুরু থেকে বিএনপিকে আক্রমণ করে করে যাচ্ছে। এবং যেসব জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছেন, এইসব জায়গায় গিয়ে, যেমন কক্সবাজারের সালাউদ্দিনের এখানে তো মাইর খাইবে কোনো রকমের যান নিয়ে বেরোয় আসছে, এপিসি ছাড়াই বেরোয় আসছে অবশ্য। এই প্রক্রিয়া এবং প্রজেক্টের ভিতরে এখন এই 3 রাজনৈতিক দলকে এক করা হয়েছে এবং সেটাই হয়েছে। ব্যারিস্টার ফুয়াদের ঘটনাটা কি হয়েছে দেখেন। তিনি সেখানে একটা সেতু উদ্বোধন করতে গিয়েছেন। মানে উনি উদ্বোধন করতে যান নাই, সরকারের উপদেষ্টা ওইখানে গিয়েছেন, 2জন উপদেষ্টা গিয়েছেন এখানের মধ্যে। এবং যেহেতু তার নির্বাচনী এলাকায়, খুব স্বাভাবিকভাবেই তিনি সেখানে উপস্থিত আছেন। উদ্বোধন শেষ হয়ে গিয়েছে, সেতুর কাজ শুরু হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ ওইখানের মধ্যে তার মলম, তার ট্যাবলেট বেচা শুরু করে দিয়েছেন। আমরা যেটা বলি যে রাস্তার পাশে মজমা বসিয়ে ট্যাবলেট বেচা, সেটা শুরু করে দিয়েছেন। কিভাবে শুরু করে দিয়েছেন? তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, উনি বলছেন চাইনিজ কোম্পানি অনেক যুদ্ধ করে নাকি তারা এই ব্রিজের কাজের জন্য নিয়ে এসেছেন এবং চাইনিজ কোম্পানি কাজ করতে পারছে না, কারণ এইখানের মধ্যে চাঁদাবাজি দাবি করা হচ্ছে, বালু দিব, ইট দিব, সিমেন্ট দিব বলে বিভিন্ন লোকজন এখানের মধ্যে ডিস্টার্ব করেছে। লক্ষ্য করে দেখছেন, বিদেশের যে কোনো কোম্পানি, সেটা চাইনিজ হোক, কোরিয়ান হোক, এই বাংলাদেশে বিশেষ করে চাইনিজ কোম্পানিরা গত রেজিমের সময় আমরা দেখেছি অসংখ্য বড় বড় প্রজেক্ট করেছে। চাইনিজ কোম্পানিগুলো জানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর নিয়োগ করতে হয়। এগুলোর মধ্যে চাঁদাবাজি থাকে, লোকাল বিভিন্ন ধরনের দুর্নীতি এটা ওইটা থাকে। সেই চাইনিজ কোম্পানি যখন এখানে এসে কাজ করছে, তারা এটা ধরে নিয়েছে যে স্থানীয় বিভিন্ন ধরনের জিনিস তাদেরকে ম্যানেজ করে চলতে হবে, হয়তোবা, অথবা হয়তো না।
কিন্তু চাইনিজ কোম্পানি যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, তাদের কাজ হচ্ছে সরকারের কাছে যাওয়া, উপদেষ্টাদের কাছে যাওয়া, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী ডেপ্লয় করা আছে। স্থানীয় আর্মির কাছে গেলে কিন্তু আমরা জানি যে আর্মি এসব ব্যাপারে বেশ কঠোর পদক্ষেপ নিয়ে থাকে। সবকিছু বাদ দিয়ে চাইনিজ কোম্পানি ব্যারিস্টার ফুয়াদের কানে কানে এসে বলে গিয়েছে চাঁদাবাজির কথা। এটা বিশ্বাস করতে হবে? বিশ্বাস করার কিছু নাই। কিন্তু এই সুযোগে যে কোনো জায়গায় জনসম্পৃক্ততা দেখার সাথে সাথে বিএনপিকে একেবারেই নোংরা ন্যাংটো করে ফেলার, মানে আমি বলছি না যে বিএনপি ফেরেস্তার দল, বিএনপি খুব ভালো দল, কিন্তু আপনারা দেখবেন একটা কম্বাইন্ড আক্রমণ বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে এবং সেই শুরুর একটা প্রজেক্ট হিসাবে এই 3-0 পার্টি বিএনপির বিরুদ্ধে আছে, যাতে জামাত একলা শুধু বললে হবে না। আপনারা জানেন জামাত সবসময়ই দলে বলে চলে। মানে একটা কথাই আছে এখানে যে বাঘ চলে একলা আর ফেউ চলে দলে বলে, বা আমরা যদি ওইভাবে বলি যে বাঘ চলে একলা, হায়না চলে দলে বলে। তো জামাত আসলে দলে বলে চলে এবং তাদের অনেকগুলো ছাত্র সংগঠন থাকে। আচ্ছা বাদ দেন, বৈষম্য বাদ দেন, দল নিরপেক্ষ ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ, তৌহিদি ছাত্র সমাজ, বিভিন্ন দোকান থাকে। একইভাবে রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা অনেকগুলো দোকান খুলেছে এবং এইগুলোকে গুছিয়ে আনার জন্য এখন 3-0 করেছে। তিনটাই প্রতিষ্ঠিত জামাত সমর্থিত রাজনৈতিক দল। এবং আপনারা দেখবেন ব্যারিস্টার ফুয়াদের উপরে যখন আসলে কোনো হামলাই হয় নাই, তাকে যখন ভুয়া ভুয়া বলে ওই এলাকা থেকে বিএনপির লোকজন তাড়িয়ে দিয়েছেন, সাথে সাথে সবচেয়ে বেশি আঘাত লেগেছে মার্চে, মাসির দরদ বেশি। 03 মানে এবি পার্টির প্রতিক্রিয়া দেখানোর আগে কিন্তু আমাদের ন্যাশনাল কমেডি পার্টির চিলড্রেন পার্টির চিলড্রেন নেতা নেত্রী যারা আছেন তারা ব্যাপক প্রতিক্রিয়া দেখানো শুরু করেছেন। আমি দেখলাম যে তাসনিম যারাও বলছেন যে এ কি হলো, একটা আপনি যদি একজনের সাথে দ্বিমত পোষণ করেন কোনো সমস্যা নাই, তাই বলে তার গালে কি তার চামড়া খুলে ফেলতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে উনি ভাবছেন যে মানে এই দেশে গরু ছাগলের চামড়াই এত কম দামে বিক্রি হয়, তো আর এই চামড়া খুলে লাভ কি, এইভাবে হয়তো উনি এটাকে বুঝাতে চাচ্ছেন মেডিকেল সায়েন্স থেকে। পরে বুঝলাম যে না, উনি স্পেসিফিক ফুয়াদের চামড়া খুলে নেওয়ার কথাই বলছেন। এই যে দেখেন, এই তাসনিম জারারা, যাদেরকে আমরা মনে করি শিক্ষিত, প্রগতিশীল, সুন্দর তরুণ সমাজের একটা আদর্শ হতে পারতেন, এরা কিন্তু কিভাবে এই জামাতি পারপাসটা এবং এই ট্র্যাডিশনটা সার্ভ করে যায়। মানে সারা বাংলাদেশে মব করে উল্টায় ফেলছে। মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরা হয়েছে এই ঢাকা শহরে। এই ঢাকা শহরে রিপোর্টার্স ইউনিটিতে নন আওয়ামী লীগার, মানে যাদেরকে আমরা বলি লালবদর, এই লালবদরদের একটা সমাবেশের মধ্যে দেখবেন যে মুক্তিযুদ্ধের টুটি চেপে দেওয়া হয়েছে, যেখানের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল, মঞ্জুর হক পান্নাকে গ্রেফতার করা হলো, আরো কার কার জন্য গ্রেফতার করা হয়েছে ওইখানের মধ্যে। এইসব নিয়ে কি তাসনিম জারারে কখনো কথা বলতে দেখেছেন? দেখেন নাই। যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার প্রকাশ্য উস্কানি দিয়ে চলো চলো গোপালগঞ্জ বলো চলো বলে এরাই কি প্রচার প্রচারণা করে নাই? যদিও গোপালগঞ্জে এরা মায়ের খেয়ে এপিসি চেপে চলে এসেছে এবং ওয়াকারকে গোপালগঞ্জে গণহত্যা চালানোর একটা সুযোগ করে দিয়েছে, সেটা অন্য আলাপ। কিন্তু এখন দেখবেন আপনি ব্যারিস্টার ফুয়াদের জন্য প্রাণ পুড়ে যাচ্ছে। এই প্রাণ পুড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে মূল 8 দলও আসলে জামাতেরই হাত পাকা ছাড়া বাকিগুলো তো আমরা জানি কি জিনিস। এই 8 দলকে ক্ষমতাসীন করার জন্য জামাতের যে মিডিয়া প্ল্যানের অংশ হিসাবে এই 3-0 পার্টি মিলে একটা হাউস দ্যাট চিৎকার করা, ডিফেম করা, বিএনপিকে যাতে অনেক দূরে রাখা যায়, এই চেষ্টাটা করার জন্যই এই ফুয়াদের এই কাহিনীগুলা। এবং এরা দেখবেন বিভিন্ন জায়গায় যাবে এবং ঘুরে ফিরে তারা এই রাজনীতিটা আগামী দিনেও করবে। এই রাজনীতি করার শুরুতেই বরিশালের লোকজন এটাকে প্রতিহত করেছেন। বরিশালের বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনগুলো রাইটলি তখনই তারা প্রতিহত করেছেন। আমি তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে শুভেচ্ছা জানাই, প্রশংসা করি। এবং একই সাথে আমি বলতে চাই, এই যে জামাতের কি যেন এটা লেসপেন্সার নাকি বলে না, হয়ে সৈনিক হয়ে, পদাতিক সৈনিক হয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন, তারা আদৌ খুব বেশি দূর এগুতে পারবেন বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? মন্তব্যে জানিয়ে যাবেন। আমরা এটা নিয়ে হয়তো আগামীতে আরো কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আজ দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরগঞ্জে যা ঘটে গেল এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে, এই বিষয়ে বলতে গেলে সব গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভিডিও ক্লিপ এসেছে, অনেকে নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে। তো এইটি এখন টক অফ দ্য কান্ট্রি। বিএনপির নেতা কর্মীদের সঙ্গে ব্যারিস্টার ফুয়াদের যা হয়েছে আজ, যারা 50 বা 52 সেকেন্ডের সেই ভিডিও ক্লিপটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন ওখানে আসলে কি হচ্ছিল। তো সব পত্রিকার, সব নিউজ আউটলেট এবং দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এই নিউজটি চেপেছে, ছবি সহ, ভিডিও ক্লিপ সহ। প্রথম আলো হেডলাইন করেছিল, স্থানীয়রা চাঁদা দাবি করেছে। স্থানীয়রা চাঁদা দাবি করেছে বলার পর বরিশালে তোপের মুখে এবি পার্টির ফুয়াদ, এই ছিল প্রথম আলোর হেডলাইন।
তো নিউজটি ডিটেইলে দেয়া আছে এবং প্রায়শই নিউজের পরে কিছু কমেন্ট হয়, রিডার্সরা কমেন্ট করেন। তো কিছু কমেন্ট শেয়ার করে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনাটা এগিয়ে নিতে চাচ্ছি। খুব ইন্টারেস্টিং কয়েকটি কমেন্ট এখানে পড়েছে, আমি কয়েকটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কমেন্টগুলোতে 22টি কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, আমি 4-5টি কমেন্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে। বাঙালি বলে কথা, অরুণ আলো কমেন্ট করেছেন, এটাই হলো আসল জাতীয় চরিত্র, এর বেশি বলা গেল না, কাদা পানি আমার গায়ে এসে পড়ছে। মোহাম্মদ আনোয়ার হুসাইন লিখেছেন, চোরকে চোর বলা যায় না। ওয়াসিকুল লিখেছেন, গভর্নমেন্ট শুড অ্যারেস্ট দ্য লোকাল বিএনপি, লোকাল লিডার অফ বিএনপি। ওয়াসিকুল আবার লিখেছেন, বিএনপি thought still all things will be as previous, they are nothing but BAL B team, বাংলাদেশ আওয়ামী লীগ বি টিম। তানবীর তানিম লিখেছেন, ফুয়াদ সাহেব সঠিক কথা বলেছেন। ডিএইচ শরীফ লিখেছেন, এজন্যই তো বলি রাজনীতি মানে হলো চরম নোংরা খেলা। আতাউর রহমান লিখেছেন, চাঁদার রেট ডাবল হয়েছে। আহমেদ খান লিখেছেন, কথায় আছে চোরে চোরে মাসতুতো ভাই, সত্য কথা বলার সব চাঁদাবাজরা একজোট হয়ে চড়াও হয়েছে। সৈয়দ লিখেছেন, গরম ভাতে বিড়াল বেজার, উচিত কথায় বন্ধু বেজার। সজীব দাস লিখেছেন, কিছুটা সার্কাস্টিক ওয়েতে, সব সাধু সন্ন্যাসী, বিএনপি কখনোই চাঁদাবাজি করেনি। তো আরো অসংখ্য কমেন্টস এখানে আছে, সেগুলো পড়ে আর আমি সময় নষ্ট করব না আপনাদের। প্রিয় দর্শক, ঘটনাটি সংক্ষেপে যা ঘটেছিল, আজ দুপুর 12টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বীরগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপর বীরগঞ্জ সেতু নির্মাণ করবার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে আজ ছিল সেই বীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা, এম সাখাওয়াত হোসেন, তিনি নৌ পরিবহন উপদেষ্টা, আগে স্বরাষ্ট্র চালাতেন, আর ছিলেন ফাউজুল কবির খান, তিনি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো এই দুই উপদেষ্টা উপস্থিত থেকে উদ্বোধন করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তো তারা যখন সেখান থেকে চলে গিয়েছেন 12টার কিছু সময় পর, তখন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আর সেইখানে কথা প্রসঙ্গে তিনি মেনশন করছিলেন যে এই সেতু নিয়ে চাঁদাবাজি হচ্ছে, ঠিকাদারের কাছে চাঁদা চাওয়া হয়েছে, ঠিকাদারকে হুমকি দেওয়া হয়েছে এবং ঠিকাদারকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে চাপ প্রয়োগ করার মাধ্যমে এই সেতুর নির্মাণ কাজের জন্য নানা রকম মেটেরিয়াল সাপ্লাই ব্যাপার আছে। তো ঠিকাদারকে ঠিক করে দেওয়া হচ্ছে স্থানীয় কোনো কোনো মহলের পক্ষ থেকে, কে বালু সাপ্লাই দেবে, কে ইট সাপ্লাই দেবে, কে পাথর সাপ্লাই দেবে বা কে রড সাপ্লাই দেবে, এইসব বিষয় ঠিকাদারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই অভিযোগগুলো ব্যারিস্টার ফুয়াদ করছিলেন সাংবাদিকদের কাছে, তবে তিনি কারো নাম মেনশন করেননি। ইন্টারেস্টিংলি, এই আলোচনার সূত্র ধরে স্থানীয় ছাত্র দল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যারিস্টার ফুয়াদের উপর হামলে পড়েন। তারা তর্কে লিপ্ত হন, বাদানুবাদ খুব চরমে গেলে এক পর্যায়ে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির নেতা কর্মীদের নিয়ে স্থান ত্যাগ করবার চেষ্টা করেন। ভিডিও ক্লিপে যেমনটি দেখা গেছে, তবুও বিএনপি নেতা কর্মীরা নিবৃত্ত হননি, তারা তাদের পিছু ধাওয়া করেছিলেন, তাদের পেছনে পেছনে গিয়ে স্লোগান দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এবং এক পর্যায়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন, যদিও তারা ভুয়া ভুয়া বলছিলেন। আর এইটি আরেক ফ্যাশন হয়েছে এখন বাংলাদেশে। এই শব্দ বা টার্ম কোথায় পেয়েছে, সোশ্যাল মিডিয়ারই হয়তো বিষয় হবে। যে কোনো বিষয়ে যে কোনো কাউকে বুয়া বুয়া বলে স্লোগান দেওয়া হয়। তো এই বাংলাটিও ভালো করে শিখছে না যারা স্লোগান দিচ্ছে, কথাটি বুয়া হবে না ভুয়া হবে। তো তারা জানে না, সম্ভবত জানবার কথাও না, কারণ তাদেরই দলের লোকেরা বলেছেন, এক সময়ের বিএনপি আমলের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, সজ্জন ব্যক্তি হিসেবে তার পরিচয় আছে। তিনি তার নিজ জেলা, খুব সম্ভবত পটুয়াখালী জেলা পর্যায়ে তার নিজ বাসভবনে
কয়েক মাস আগের কথা। নেতাকর্মীদের এক সমাবেশে বলছিলেন যে আমাদের বিএনপির ছাত্র দল থেকে শুরু করে যুব দল, স্বেচ্ছাসেবক দল কিংবা মূল দল, আমাদের নেতাকর্মীর টার্গেট হলো বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালু মহাল, দোকান, বাজার। আর জামাত ইসলামের দিকে ইঙ্গিত করছিলেন যে জামাত ইসলাম বা ছাত্র শিবিরের লোকজনের টার্গেট হলো বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তারা যদি দখল করতে চায় তো বিশ্ববিদ্যালয় দখল করে, কোনো কর্মতৎপরতা চালাতে চায় তো সেটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়। অর্থাৎ লেখাপড়া, গবেষণা, খোঁজ খবর নেওয়া, এইসব বিষয়ে তারা এগিয়ে আছেন। এই কথাটি তিনি বলবার চেষ্টা করেছিলেন আসলে। তখন তাকে চোখের মুখেও পড়তে হয়, কারণ এমন সত্যি কথা তো বলা যায় না বাংলাদেশে। তাছাড়া নিজ দলের নেতাকর্মীর বিরুদ্ধে যাচ্ছে। তো বিএনপির এটি দুর্ভাগ্য। বিএনপি আসলে নেতৃত্ব শূন্য ছিল দীর্ঘ বছর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হামলা, মামলা, জুলুম, নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দী। এখন তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, তার স্বাস্থ্য হুমকির মুখে, জীবন হুমকির মুখে, ঝুঁকির মুখে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান 17 বছর ধরে আছেন লন্ডনে, যুক্তরাজ্যে। তিনিও দেশে আসতে পারছেন না। আর দেশে যে নেতাকর্মীরা আছেন তাদের যে হাল সে তো আমরা দেখলাম। বিএনপির জন্য বা বেগম খালেদা জিয়ার জন্য তারা কতটা ডেডিকেটেড সেটিও আমরা দেখেছি। যদিও খুবই ক্লিশেই শোনাবে একই কথা বারবার, বাট এই নেতাকর্মীরা একটি বালুর ট্রাক সরাবার সাহস পায়নি বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে। যদিও তারা এখন চেষ্টা করছে কথা বলার যে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরাই তো গ্রাউন্ড তৈরি করেছি আন্দোলনের, এসব কথা তারা বলছিলেন। যদিও তাদের আন্দোলন ছিল কোনো ঈদের আগে বা পরে, কোন ঈদের সেটি পর্যন্ত আমরা জানতাম না। কোরবানির ঈদ কি, রোজার ঈদ, ঈদুল ফিতর কি, ঈদুল আজহা আমাদের জানা ছিল না। আমরা শুধু শুনতাম ঈদের আগে হবে হরতাল, সংগ্রাম, আন্দোলন, ঈদের পরে হবে, ঈদের আগে পরে ঘিরে তাদের আন্দোলন সংগ্রাম আবর্তিত হয়েছে। তো যাই হোক, নেতা কর্মীরা আসলে কিছু শিখতে পারেননি নেতৃত্ব শূন্য থাকবার কারণে। আর এমনিতেও নির্যাতিত হয়েছে তারা, এটি বলতে হবে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারি বেসরকারি সব রকম ভাবে বিএনপি, ছাত্রদল, যুবদল বা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছিল, এবং সেই মামলায় তারা বাড়ি ঘরে থাকতে পারেননি। তো তাদের লেখাপড়া বা এইসব বিষয়ের সঙ্গে সংযোগ একটু কম ছিল। তো সেইটিরই বোধহয় ফল আমরা এখন দেখতে পাচ্ছি তাদের সেই বুয়া বুয়া স্লোগানে। তো কি মিন করছিল বুয়া বুয়া বলে? আসলে তারা নিজেদেরই ভুয়া প্রমাণ করছিল যে তারা বিএনপির লোক না। কারণ ব্যারিস্টার ফুয়াদ কারো নাম বলেননি, তাহলে কেন তাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ব্যারিস্টার ফুয়াদের উপর হামলে পড়তে হলো, তার দিকে তেড়ে যেতে হলো? ভয়ঙ্কর কথা। ব্যারিস্টার ফুয়াদ স্পষ্টবাদী হিসেবে পরিচিত সারা দেশে। তিনি খুবই জ্বালাময়ী বক্তৃতা দিয়ে থাকেন এবং সত্য ভাষণ দেবার জন্য সারা দেশে পরিচিত। আমি এবি পার্টি করি না, আমি এবি পার্টির কেউ না, করবার দরকার নেই। বাট তাকে আমরা যেমনটি দেখেছি, স্পষ্ট ভাষী তিনি কালোকে কালো এবং সাদাকে সাদা বলতে দ্বিধা করেন না। আর তিনি কারো নামও নেননি। যদি এমন হতো যে বিএনপির অমুক এটি করেছে, তখন তাহলে বুঝতাম যে না, রেগে গিয়ে এটি তার বিরুদ্ধে তারা ঝামেলা করছে। বাট নাম পর্যন্ত নেননি। তাহলে কেন বিএনপির লোকদের তার বিরুদ্ধে এভাবে লেগে যেতে হলো? অশালীন, অশোভন ভাবে আমি বলবো। যেভাবে তারা মিছিল করছিলেন, উল্টোপাল্টা স্লোগান দিচ্ছিলেন, যেসব ভাষা ব্যবহার করছিলেন, খুবই বাজে, নিম্ন শ্রেণীর রুচিহীন মানুষের কাজ এগুলো। এটা হতে পারে না। বিএনপি একটি দল, বড় দল বলে তারা দাবি করে, এই দলের নেতা কর্মীর আচরণ এমনটি হওয়া উচিত না। বাট আমরা এর বাইরে কিছু দেখিও নি আসলে গত 15 মাসে। গত 15 মাস দেখে ধরেই তো আমরা তাদের দেখবার সুযোগ পাচ্ছি বেশি বেশি। এর বাইরে কিছু দেখিনি। এমনকি স্থানীয় কমিটির সদস্য যারা, তারাও খিস্তি খেউর করেন, যা ইচ্ছে তাই বলেন, তাদের ভাষা অশালীন, অশ্রাব্য, অশ্লীল কথাবার্তা বলেন, এবং যখন প্রতিপক্ষকে আক্রমণ করেন, শালীনতা, শোভনতা কিচ্ছু থাকে না। ভয়ঙ্কর হয়ে ওঠেন এক একজন নেতা। মনে হচ্ছে যেন তারা প্রতিযোগিতায় নেমেছেন, কে কত বেশি নোংরা ভাষা, অশ্রাব্য, অশ্লীল এসব ব্যবহার করতে পারেন, এটা প্রতিযোগিতা চলছে। দল থেকে সাবধান করতে হয়েছে, স্থায়ী কমিটির সদস্যদের সাবধান করতে হয়েছে নোটিশ দিয়ে, ভাষার জন্য, ব্যবহারের জন্য। তো নিচের দিকে নেতাকর্মীরা জেলা উপজেলা পর্যায়ে তো শিখবেন তারা, এর বাইরে শিখবেন কোথেকে? উপরে যখন এই অবস্থা। আর চাঁদাবাজির যে অভিযোগে নামও নেওয়া হয়নি, তারপরও যেভাবে তারা তেলে বেগুনে জ্বলে উঠলেন, এসব করে তারা আসলে প্রমাণ করলেন যে তারাই চাঁদা চেয়েছেন এবং ফুয়াদের অভিযোগ একেবারেই সত্যি। না হলে তারা চুপ থাকতেন, চুপ তারা থাকলেন না। তারা সব একতাবদ্ধ হয়ে চোরে চোরে মাসতুতো ভাই কমেন্টাররা যেমন বলেছেন,
তারা ভয় পেয়ে গিয়েছিলেন আমার মনে হচ্ছে যে এইভাবে আমাদের বিরুদ্ধে কথাবার্তা চলতে থাকলে, চাঁদাবাজির বিরুদ্ধাচরণ লোকেরা করতে থাকলে, আজকে ফুয়াদ সাহেব করেছেন, কালকে আরেকজন করবেন, আমাদের এই বিজনেস এতে বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজির বিজনেস। তো সেই ভয় থেকে তারা হয়তো এইভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন, এটি আমি বিশ্বাস করছি, এর বাইরে আর কিছুই বিশ্বাস করতে পারছি না। তবে বিষয়টি বিএনপির জন্য খুবই লজ্জাজনক ছিল, সত্যিকার অর্থে লজ্জাজনক। তো কিভাবে কি করবে এই দল আমরা জানি না। এরকম চাঁদাবাজি, চাঁদাবাজির হুমকি, চাঁদাবাজির আশঙ্কা, চাঁদাবাজি নিয়ে কথা বলতে গেলে হামলা, আক্রমণ, আক্রমণাত্মক হয়ে ওঠা, অ্যাগ্রেসিভ হওয়া নেতাকর্মীদের, এই কোনো কিছু দলের জন্য ভালো বার্তা বয়ে আনছে না। দল এখন খুবই বাজে অবস্থায় আছে, একেবারে নেতৃত্ব শূন্য এই মুহূর্তে। তো এই অবস্থায় এরকম আচরণ যদি সত্যি সত্যি নির্বাচনটি হয়ে যায় আসছে ফেব্রুয়ারিতে, তাহলে হয়তো সেখানে প্রত্যাশিত ফল আসবে না এরকম চলতে থাকলে। এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান ফুয়াদ তার এলাকায়, বরিশালের এলাকায় গিয়ে বেশ কিছু মানুষের হেনস্থার মুখে পড়েছেন। এই হেনস্থা হয়েছে না হামলা হয়েছে, নানা রকম ডিবেট ছড়িয়ে পড়ছে। কিন্তু যে ভিডিওটা আমাদের সামনে আছে বা রেসপন্সিবল পত্রপত্রিকার যে রিপোর্ট দেখি, তাতে এক ধরনের হেনস্থা, স্লোগান তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, ভুয়া বলা হয়েছে, এগুলো আমরা দেখলাম। কিভাবে দেখব আমরা এটাকে, সেটা একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের ঘটনার গুরুত্ব কতটা। ঘটনাটা এরকম, একটা ব্রিজ তৈরি হবে, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেখানে দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন, সেখানে জনাব আসাদুজ্জামান ফুয়াদও উপস্থিত ছিলেন। আমাদের হাতে এরকম একটা ভিডিও পরে আসে, যেখানে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান যে এখানে যেন চাঁদাবাজি না হয়। তিনি বলছেন এখানে একটা চাইনিজ ঠিকাদারি কোম্পানি আছে, যেখানে এর মধ্যেই স্থানীয়দের অনেকেই কে বালু সাপ্লাই দিবে, কে পাথর সাপ্লাই দিবে, এই ধরনের চাপ তৈরি করেছেন। তিনি দুর্নীতির ইন্ডিকেশন দিয়েছেন, এটা হচ্ছে বড় ব্যাপার। এবং ওখান থেকে উত্তেজনা তৈরি হয়, এবং এই যে তার পেছনে এই ধরনের মিছিল করেছে এবং তাকে চাপ তৈরি করার চেষ্টা হয়েছে, সেখানে খুব ক্লিয়ারলি এটা বোঝা যায় যে ওখানে বিএনপি বা ছাত্র দলের লোকজনও ছিল। এই ধরনের একটা পরিস্থিতি আছে। একটা পর্যায়ে জনাব ফুয়াদকে তার নেতাকর্মীরা সরিয়ে নিয়ে চলে যান। ওখানে আশপাশে পুলিশও দেখা যায়, কিন্তু খুব টাফ বা খারাপ কিছু হয়নি যেটার জন্য পুলিশকে ওরকম অ্যাকশন নিতে হবে বলে আমি ধারণা করি। কারণ জনাব ফুয়াদের উপরে কোনো শারীরিক হামলার মতো পরিস্থিতি ছিল বলে আমি অন্তত ভিডিওতে দেখিনি। এখন যা হয়েছে সেটাও কেন হয়েছে, ঠিক হয়েছে কিনা, প্রশ্ন হচ্ছে ঠিক হয়েছে কিনা। এটার জবাব আমরা সবাই জানি, এটা ঠিক হয়নি, কোনো সন্দেহ নেই। আমরা বর্তমান বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে একজন মানুষ তার মত প্রকাশ করতে পারবেন। এবং জনাব ফুয়াদ নন স্পেসিফিক কথা বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলকে স্পষ্টভাবে ক্লিয়ারলি দায়ী করে কথা অন্তত সেদিন বলেননি। এর আগে বলেছেন কিনা এলাকায় আমি জানি না, টক শোতে কখনো কখনো তিনি বলেন, তাও খুব একেবারে কোনো দলের নাম উল্লেখ করে বলেছেন তা না। তার সাথে অনেক টক শোতে আমি ছিলাম। হ্যাঁ, তার বলার ঢঙের মধ্যে এক ধরনের অ্যাগ্রেশন আছে, এক ধরনের টাফনেস আছে। বডি ল্যাঙ্গুয়েজে, ভয়েসের ইনফ্লেকশনে উনি খুবই টাফ ধরনের অ্যাটিটিউডেই কথা বলেন। এটা ওনার স্টাইল। এবং আমি একদিন ওনার সামনাসামনি বলেছিলাম যে বর্তমান পৃথিবীতে যে ধরনের টাফ মানুষদের রাজনীতির কথা বলা হচ্ছে, রাইটিস্ট, পপুলিস্ট যেসব পলিটিক্যাল লিডার্স আছেন, জনাব ফুয়াদের বলার ঢঙে সেটার সাথে মিল আছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলোর ভালো ট্র্যাকশন আছে। জনাব ফুয়াদ খুব অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে এই ব্যাপারে জায়গা করতে পেরেছেন। যৌক্তিক কথা বলেন, পড়াশোনা করেন, সব কিছু মিলে। কিন্তু যে বললাম, উনি খুব সরাসরি খুব কঠোর ভাষায় কথা বলেন, হয়তো এটা অনেককে খুব সংক্ষুব্ধ করেছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। উনি যেহেতু বিএনপির নামে খুব স্পষ্টভাবে কথা বলেননি, সেখানে বিএনপির মানুষজন এভাবে আসলে রিয়্যাক্ট করাটা কোনোভাবেই ঠিক হয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আমিন, আমি প্রথম আলো থেকে পড়ছি, উনি বলছেন আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যে নেতাকর্মী ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন, তার এই বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে। মানে সাধারণ মানুষ, সাধারণ জনতা, সাধারণ জনগণ ইনভলভ হয়েছে। শোনা মানে আমাদের পরিচিত লাগছে নিশ্চয়ই। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন মব তৈরি হয়েছে, তখন এই আলাপগুলো আমরা শুনতে পেয়েছি। এবং অনেকে এগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘটা মবকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু মবও না, আমি বহুবার বলেছি মব, বাংলাদেশে মব বলা হয়েছে আসলে নতুন কালচার দেখছি। মব যেমন একটা স্পন্টেনিয়াস ব্যাপার, কিন্তু না, পরিকল্পনা করে মবের আদল দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কেউ হুমকি দিত আমি তোমার ওখানে মব তৈরি করব। তো যে কথাটা বলছিলাম, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে সব কিছু হবে, সব কিছু ঠিকঠাকভাবে চলবে, এই জায়গা থেকে আমরা অনেকে সরে এসেছিলাম। কোনো একটা জায়গায় যদি উশৃঙ্খলতা হয়, সেটা যদি আইনের বত্যয় হয়, এটা সবার জন্য হবে। কিন্তু আমরা এক ধরনের সিলেক্টিভ জায়গা নিয়েছি, আমরা এক ধরনের চেরি পিক করেছি। এই ধরনের ঘটনা ঘটা জায়েজ, সেটা বেআইনি হলেও এই ধরনের ঘটনা ঘটা জায়েজ না, সেটা যদি বেআইনি হয়। এই ধরনের একটা প্রবণতা আমাদের মধ্যে হয়তো তৈরি হয়েছে। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি এখন এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্লাস
যখন আমরা খুবই টাফ ধরনের রাজনীতি করতে চাই, আমরা যখন মনে করি যে অত্যন্ত অ্যাগ্রেশন দেখানোই হচ্ছে রাজনীতির ক্ষেত্রে খুবই ফ্রুটফুল ব্যাপার, এই ধারার রাজনীতি আমরা করতে চাই, তখন যেটা হয়, আমরা যদি লিবারাল ডেমোক্রেসি চাই, তখন দেখা যাবে অনেক ক্ষেত্রে এটার পাল্টা প্রতিক্রিয়া হবে। ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। আমি আবারও বলছি, ফুয়াদ যা বলেছেন এর মধ্যে তিনি কোনোভাবেই কোনো অন্যায় করেছেন বলে আমি মনে করি না, কোনোভাবেই করেছেন বলে মনে করি না। বাংলাদেশে ধরো ঘটনা হয়, তিনি কাউকে স্পেসিফিকলিও বলেননি, তিনি বলছেন এরকম ঘটনা না ঘটলেই এটা ভালো হবে, এই ব্রিজটা ঠিকঠাক মতো হবে। যদিও তার বিরুদ্ধে অন্যান্য ক্ষোভও ছিল বলে আমি ধারণা করি, যে তিনি এলাকার উন্নয়ন কাজগুলো ক্রেডিট নিচ্ছেন বলে বিএনপি নেতা, এই রিপোর্টই আছে, বিএনপি নেতারা দাবি করছেন, এগুলো তাদেরকে ক্ষুব্ধ করছে। জনাব ফুয়াদ নির্বাচন করবেন, তিনিও হয়তো অনেকের মতো চেষ্টা করছেন ওখানে কিছু প্রকল্প নেওয়ার, এবং সেগুলো ক্রেডিট তিনি আর সব নেতার মতোই দাবি করছেন। সো খুব যেদিকেই থাকুক, এই যে বহিঃপ্রকাশের ধরন, এই যে সহাবস্থান করতে পারছি না, এগুলো আমাদের ঠিক গণতন্ত্রের জন্য সহায়ক না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই গণতন্ত্রের জন্য সহায়ক হওয়ার ব্যাপারটা আমাদের সবাইকেই নার্চার করতে এবং দায় সবাইকে নিতে হবে। আমরা রাজনৈতিকভাবেও কী ধরনের বাক্যের, কী ধরনের শব্দের, কী ধরনের শক্তিশালী বা কতটা ইন্টেন্সিটির আমরা রেটরিক ব্যবহার করব, সেটা কিভাবে আমাদের স্বার্থকে রক্ষা করবে, সেটা স্বার্থ রক্ষা করলে এটার পাল্টা কেমন হতে পারে, এই ব্যাপারগুলো সম্ভবত আমাদের মাথায় এখন থেকে রাখতে হবে। আমি প্রায় বলি কথাটা, বাংলাদেশে না, বাংলাদেশে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে, কিন্তু গ্লোবালি আসলে ট্রেন্ড হচ্ছে এখন এই ধরনের কঠোর, টাফ মানুষ, কঠোর মানুষ, শক্তিশালী মানুষের রাজনীতির, রাইটিস মানুষের রাজনীতির একটা এক ধরনের জোয়ার তৈরি হচ্ছে। তারা কথাবার্তাও খুব টাফ ভাষায় বলেন। এখন সেটা যদি হয়, এটার প্রতিক্রিয়াতেও ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। আমি কিছুদিন আগে জনাব তারেক রহমানের বিবিসি বাংলার ভাষা নিয়ে এই প্রশ্নটা তুলেছিলাম। ইনি কনশাসলি এটা চুজ করেছেন, উইচ আই লাইক, আমিও এই ধরনের ভাষাই পছন্দ করি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ভাষা সঠিক কি ভুল সেই ডিবেট হতে পারে। জনাব ফুয়াদের সাথে একটা শোতে বসে আমরা একসাথে ঠিক এই ইস্যুটাতে কথা বলতে গিয়েই তার বলা স্টাইল নিয়েও কথাবার্তা এসেছিল। সো যাই হোক, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যদি মনে করি শুধু রেটরিকই খুব টাফ হবে, বাকি সব কিছু আমাদের খুব সহাবস্থানের হবে, না, রাইটিস পলিটিক্সের যদি আমরা এই ধরনের টাফ জায়গাগুলোতে আমাদের ভাষার ব্যবহারে চলে যাই, আমরা আসলে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা আমাদের জন্য কঠিন হবে। বিশেষ করে যে বলছিলাম, বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি আছে, সেটা হলো শেখ হাসিনা গত 15 বছর আমাদের উপরে স্বৈরাচার চাপিয়ে দিয়ে, একটা প্রথম দিকে একটা ফ্যাসিজম, তার পরবর্তীতে একটা মাফিয়াতন্ত্র চাপিয়ে দিয়ে আমাদেরকে খুব ইনটলারেন্ট বানিয়ে গেছে। সেই ইনটলারেন্ট জায়গায় যখন আমরা এইভাবে প্রতিক্রিয়া দেব, বক্তব্য দেব, সেগুলো সামষ্টিকভাবে, আমি কিন্তু শুধু জনাব ফুয়াদকে বলছি না, এটা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে হচ্ছে, সব দিকে হচ্ছে, সেই জায়গাগুলো আমাদেরকে একটু সতর্কতা জরুরি। আমি সামনে একজন কিউরিয়াস অবজারভার হিসাবেও দেখব, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের সব পক্ষের খুবই সিরিয়াস হওয়ার সময় এসছে। গণঅভ্যুত্থানে যে কোনো কিছু হতে পারে, সকল বিপ্লব বলেন, সকল বিপ্লবেও যে কোনো কিছু হতে পারে, এটা করে ফেলা যেতে পারে, ওটা করে ফেলা, এটা ভেঙে ফেলা যেতে পারে, মাজার ভেঙে ফেলা যেতে পারে, ওকে পেটানো যেতে পারে, ওই আওয়ামী লীগ নেতার সব কিছু ধ্বংস করে ফেলা যেতে পারে। এগুলোর যখন সম্মতি উৎপাদিত হয়েছে কোনো না কোনোভাবে, কোনো না কোনোখানে, এই উৎপাদিত হওয়ার সমস্যা এই জায়গায়, এই সম্মতি উৎপাদনে কেউ মানল না, কিন্তু আরেক ক্ষেত্রে কেউ একজন মনে করেন যে এটা সঠিক এবং সেটার পক্ষে তিনি সম্মতি উৎপাদনের চেষ্টা করতে পারেন। সেজন্য অন্যায় সবসময় অন্যায়, গর্হিত কাজ সবসময় গর্হিত কাজ, এইভাবে একটা লিস্ট স্ট্যান্ডার্ড আমাদের থাকা দরকার আছে। সেটাই হয়তো এই ধরনের সংকট আমাদের মেটাতে পারবে। আমি আবারও বলি, জনাব ফুয়াদের উপরে যে ধরনের আচরণ হয়েছে, উনি শারীরিকভাবে আহত হননি, আক্রান্ত হননি, এটা খুবই বড় ব্যাপার, কিন্তু যা হয়েছে সেটাও ঠিক হয়নি। আমরা আশা করি ভবিষ্যৎ বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক চর্চার পথে আমরা হাঁটতে শুরু করতে পারবো দ্রুতই।